ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে নববর্ষের নমস্কার জানাই। শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির কাছে প্রার্থনা করি নতুন বছর আমাদের ভালো কাটুক। আমরা আবার পুরনো দিনের সাধুর কথায় ফিরে আসি। আজকে আমরা যে মহারাজের কথা শুনব, মহারাজের নাম স্বামী সুমঙ্গলানন্দ। ওনার ডাক নাম ছিল সনত মহারাজ। তো মহারাজকে ইঞ্জিনিয়ার মহারাজ বলে কেউ কেউ বলেন। তখন আমি বেলুড় মঠে জয়েন করেছি। তো এক জায়গায় খাওয়া দাওয়ার পর সাধুরা সব বসে একটু সব গল্প গুজব চলছে। তা সেখানে দেখছি একজন বেশ ভালো চেহারা, কাট্টা মতন বসে আছেন হেঁটে দিয়ে। আমি বলছি যে কী হলো ওদের মধ্যে খুব কথা চলছে, এটা মানে ডিবেটের তর্ক মতন চলছে। বলে কী না, বলছে যে ওটা ইঞ্জিনিয়ার মহারাজ, উনি ইঞ্জিনিয়ার, এরোপ্লেনের ইঞ্জিনিয়ার। বলছি তাই নাকি? আচ্ছা। তো তাদের মধ্যে হচ্ছে কি না, এই ফ্লাইট নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। তো এখন একজন বলছেন যে মহারাজ, সাইকেল যখন চালাই তখন সাইকেলের তো কোনো গিয়ার নেই, প্যাডেল করতে হয় তবে যায়। মোটর সাইকেল যখন চালানো হয় তখন অ্যাক্সিলেটর দাবাতে হয়, তখন চলে। যখন গাড়িতে গিয়ার আছে, সামনের দিকে যায়, ওর তো ঠেলে পেছন দিকে আনা যায় না, ওই জন্য ব্যাক গিয়ার থাকে, তো সেখানে তখন পেছন দিয়ে আসে। ব্যাক গিয়ার দিলে পরে গাড়ি পেছন দিকে যায়। তো ফ্লাইটের ব্যাক গিয়ার নিশ্চয়ই আছে। যখন ফ্লাইটটা এরকম বা হয়তো দেখা গেল যে যেতে যেতে পেছন দিকে যেতে হবে, তাহলে কি করবে? তখন নিশ্চয়ই ব্যাক গিয়ার আছে। আর তখন সেই সনদ মহারাজ বলছে, তোমার মাথা আর মুন্ডু, ফ্লাইটে কোনো ব্যাক গিয়ার থাকে? ফ্লাইটে কোনো ব্যাক গিয়ার থাকে না। এই নিয়ে তাদের মধ্যে চলছে খুব আনন্দের বেশ একটা বিষয় সেই সময়। তা ওই মহারাজ ছিলেন সনদ মহারাজ। মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা পান এবং 1966 সালে চেন্নাই মঠে তিনি জয়েন করেন। এরপর 1977 সালে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছেই তিনি সন্ন্যাস দীক্ষা পান। তারপর আরও অনেক সেন্টারেই থেকেছেন। চেন্নাই মঠ, হেডকোয়ার্টার্স, মুম্বাই, সারদাপীঠ, কিছুদিনের জন্য তিনি মরিশাসেও ছিলেন, জলপাইগুড়ি, পাটনা, রহড়া, নরেন্দ্রপুর, এবং শেষে রিটায়ার্ড লাইফ তিনি কাটান বেলুড় মঠে। কিছুদিন বিভিন্ন রিলিফ ওয়ার্কের জন্য তিনি গেছেন এবং রিলিফ ওয়ার্ক করেছেন। তো যখন বেলুড় মঠে থাকতেন, উনি আমাদের সাধু নিবাসে থাকতেন। প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারের পাশে যে পরে ওইদিকে যে সাধু নিবাস, নীলাম্বরবাবুর বাড়ির দিকে যেতে, ওই সাধু নিবাসে থাকতেন। দেখতাম খাবার সময়তে উনি তো আসতেন ঠিক আগে, প্রত্যেক দিন অন্তত 15 মিনিট আগে চলে আসতেন। ঠিক আগে চলে আসতেন। ঠিক ঘন্টাটি বাজবে গিয়ে বসে পড়তেন। ওনার একটুখানি হাঁটুর সমস্যা ছিল, খুঁড়িয়ে হাঁটতেন দেখতাম।
তা ঠিক সময়ে সময় চলে আসতেন, এসে বসতেন আর চুপচাপ ওই হয়তো একটুখানি নিয়ে কোনো একটা বই দেখছেন, কি একটু কাগজটা দেখছেন কোথায় কী হচ্ছে না হচ্ছে। শুনেছি তিনি একটা প্লেন তৈরি করেছিলেন, মানে এমনি খেলনা প্লেনের মতন। সে রিমোটের দ্বারা সেটিকে উড়িয়েওছিলেন। সে বেশ কয়েক জায়গা থেকে, সেই সারদাপীঠে যখন ছিলেন ওখান থেকে এরা কি প্লেন উড়িয়ে একদম উঠছে, গিয়ে এদিকে যে পড়ছে, এরকমভাবে উনি তৈরি করেছিলেন। তা সেই ওনার একটা আলাদা এই ফ্লাইটের উপর, প্লেনের উপরে বা এই ধরনের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের উপরে তার খুব ভালোবাসা ছিল। এই ধরনের কিছু আলোচনা হলে বা ওই ধরনের কিছু কোনো জায়গায় থাকলে তিনি পড়তেন বা তার এরকম ছিল। তা আর আমাদের সাধুরাও, তারা তো সবসময় আনন্দে থাকে, আনন্দ নিয়ে থাকতে চায়। আর এই সনৎ মহারাজ ছিলেন খুব সরল মানুষ, উনি অত শত বুঝতেন না। ওরা যে আমার সঙ্গে মজা করছে বা এটা মজা করার জন্যই বলছে এমন বুঝতেন না, উনিও সেটা নিয়ে বলতেন। আর এই নিয়ে সাধুদের মধ্যে খুব আনন্দ চলত, সাধুরা খুব আনন্দ নিয়ে থাকতে চায়। তাই এরকম ভাব খাওয়া দাওয়ার পরে হয়তো ওইখানে ওই বংশ কোয়ার্টারের বারান্দায় তারা একটু বসে একটুখানি ওখানে মশলা আছে, মশলা মানে অন্য কিছুই না, একটু জোয়ান বা একটু মৌরি থাকে কোটোয়, একটু নিয়ে খেতে খেতে একটু সাধুরা সব একসঙ্গে আছে তো একটু কথা বলছে এটা সেটা। তো সেইখানেতেই হয়তো একজন ওই সনৎ মহারাজকে শুনিয়ে শুনিয়ে বলছে, আরে খবরটা শুনেছ? তখন একজন বলছে, কী খবর? ওই খবরটা শোনোইনি? না তো। আরে ওই যে ওখানে সে তো ফ্লাইটের খবরটা, এয়ারপোর্টে, তুমি জানো না? না, সেই অমুক একটা এয়ারপোর্টে ফ্লাইটটা জোর যাচ্ছিল রানওয়েতে, এবার টেক আপ করবে, এমন সময় জোর যাচ্ছে, হঠাৎ করে একটা গরু সামনের দিকে এসে যায়। তারপরে সে ফ্লাইটটাকে থামিয়ে আবার রানওয়ে চেঞ্জ করে পাশের পেছন দিকে ফিরে ব্যাক গিয়ার দিয়ে পেছন দিকে এলো, এসে পাশের রানওয়ে দিয়ে গিয়ে আবার তোমার ফ্লাইটটা উঠল। আর সঙ্গে সঙ্গে সনৎ মহারাজ তখন পাশে ছিল, এমন করে তাকিয়ে দেখলো। এইসব গুলগাপ্পিগুলো কোত্থেকে শোনা হলো কোত্থেকে? ফ্লাইটের ব্যাক গিয়ার থাকে, ওনাকে সব সময় একটু একটু এরকম করে যেই গেল। আর উনি রেগে গেলেন, রেগে মানে সেরকম নয়, খুব করে বলতে শুরু করলেন, তোমাদের কোনো বুদ্ধি নেই, কোনো কিচ্ছু জানো না, আর এইসব দিয়ে তখন ওই নিয়ে চললো, অনেকক্ষণ ধরে চললো। যে বলে যে আরে ফ্লাইটের, তখন বলছে মহারাজ যদি ফ্লাইটের ব্যাক গিয়ার না থাকবে তাহলে ফ্লাইটটা যখন এসে দাঁড়ালো, সে তো সামনের দিকে মুখ করে এসে দাঁড়ালো, এবার ওটা আবার যখন পিছন দিকে ফিরে যায়, আমি নিজের চোখে দেখেছি, বসে আছি, তারপর ফ্লাইটটা পিছু হাঁটছে। তাহলে পিছু হাঁটছে কী করে? ওর তো ব্যাক গিয়ার আছেই, সেই জন্যই তো পিছু হাঁটছে। তখন উনি তো এবারে খুব, না ব্যাক গিয়ার নেই। বলছে আমি দেখেছি মহারাজ পিছু হাঁটছে। বলে এই নিয়ে, না ও ব্যাক গিয়ার নেই, বলছে হ্যাঁ পিছু হাঁটছে, দুটোই সত্য কথা। কেননা সত্যি ফ্লাইটটা সেই সময় পিছন দিকে করে গিয়ে তারপর তো আবার সামনে দিয়ে যায়। আর মহারাজও ঠিক বলছেন, ব্যাক গিয়ার নেই, ফ্লাইটটা নিজে নিজেই যাচ্ছে না, তখন যে নিচে একটা আলাদা একটা ট্রাকের মতন গাড়ি, সে যে পিছন দিক থেকে টেনে নিয়ে গিয়ে করছেন, সেটা তো উনি তো বলছেন না। তো এই নিয়ে মজা হতো, আর মহারাজও খুব ওইটা নিয়ে মজা করতেন, এই নিয়ে চলতে সব হাসি ঠাট্টা আনন্দ। একদিন একজন সাধুদের মধ্যেই তখন গল্প চলছে আর কি। তো এখন একদিন একজন মহারাজ এসে বললেন, মহারাজ একটা খবর শুনেছেন? তখন উনি নিজে চুপচাপ বই পড়ে যাচ্ছেন, একটা ইয়ে নিয়ে বই না কাগজ বোঝা দেখছেন। হ্যাঁ দেখছেন, মহারাজ, সনৎ মহারাজ একটা খবর শুনেছেন? কোনো কথা নেই। তারপর, ও সনৎ মহারাজ বলো, একটা খবর শুনেছেন? কি খবর? এখন আমেরিকায় ওরা যারা সব গবেষক, ফ্লাইটের গবেষণা করে, যারা এরো রিসার্চার, তারা একটা ডিসিশন নিয়েছে। আবার উনি বইয়ের দিকে, উনি বুঝতে পারছেন তো যে এবার আবার সেই এক কথাই আসবে। তো যাই হোক, তবু শুনুন কি ডিসিশন নিয়েছে।
বলো না। বলছে যে এখনকার দিনে এখন যা অবস্থা, এই ফ্লাইটের এমন সব কিছু ঠিক আছে, কিছু কিছু জিনিস ওরা মডিফাই করতে চেষ্টা করছে। নতুন ফ্লাইট আবিষ্কার করেছে ওরা, সেই নতুন ফ্লাইটে সূর্যের আলোতেই চলবে, কোনো পেট্রোল লাগবে না। এবার সেই ফ্লাইট ইচ্ছা মতন যেদিকে ইচ্ছা যেতে পারে, তার স্টিয়ারিং ফেয়ারিং ব্যবস্থা করেছে, যেদিকে ইচ্ছা যেতে পারবে। আবার তার সামনেও যেতে পারবে, পিছনেও যেতে পারবে, সামনেও যেতে পারবে, পিছনেও যেতে পারবে, সাইডেও যেতে পারবে, এপাশেও যেতে পারবে। তো এরকমভাবে একটা নতুন ফ্লাইট শুরু করেছে। উনি আবার কিছু বলছে না দেখে মহারাজ আবার বলছে, জানেন তো মহারাজ, শুনেছেন এটা? আমি এই খবরটা কিন্তু আমি আপনাকে লেটেস্ট খবর দিলাম, একদম লেটেস্ট। এরও রিসার্চাররা এইসব একটা ঠিক করেছেন যে এরকম ধরনের এখন ফ্লাইট একটা দরকার, এরকম ধরনের দরকার। তখন উনি খানিকটা বলছে যে মাথাটা ঠিক আছে? তখন এইবার আস্তে আস্তে উনি একটু একটু হয়ে হচ্ছেন। যে তখন মজা তো ওটা, ওটাই মজা পাওয়ার জন্যই তো বলছেন। তখন বলছে কখনো না, কখনো না, এসব কখনো হয় না, গেঁজাখুরি কথা সব, গেঁজাখুরি কথাগুলো এখানে অন্য জায়গায় গিয়ে বলবে, এখানে বলবে না। যে না মহারাজ, এটা নতুন। আচ্ছা আপনিই বলুন, কোনো জিনিস কি থেমে থাকে? সব সময় তো রিসার্চ চলছেই, আস্তে 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 উন্নতি তো হচ্ছেই। সুতরাং এটা একটা এরকম উন্নতি হবে না আপনি কেন বলছেন? হতে পারে না। আবার উনি আর বেশি কথা বলতে চাইছেন না, চুপচাপ বুঝতে পেরেছে যে ওনাকে একটু এরকম করার জন্যই বলা হচ্ছে। তো তারপর আস্তে খাতাটা রেখে দিলেন, দিয়ে এবার একটার পর একটা বলতে শুরু করলেন। দেখো, যেটা জানো না সেই নিয়ে তর্ক করো না, সেটা নিয়ে বলতে শোনা। যেটা জানো না সেটা নিয়ে বলতে শোনা। তুমি ভালো করে আগে পড়বে, জানবে, তারপরে সে বলবে। যেটা না জেনে এরকম করে বলতে শোনা। বলে আবার পড়া শুরু করলেন। তখন উনি অন্য মহারাজ দেখলেন যে না, আজকে আর ওনাকে বেশি লাগানো যাবে না। তখন আস্তে আস্তে বললেন, ঠিক আছে, আপনি তাহলে আর না বিশ্বাস করলে আর কি করব, কিন্তু এটা আমরা পড়েছিলাম, জেনেছিলাম, তো তাই বললাম আর কি। তখন আবার যে চলে যাচ্ছে দেখে তখন আবার শোনো, এটা তোমার সাইকেল নয়, এটা সাইকেল নয় যে এরকমভাবে এদিকে যাবে ওদিকে যাবে, এরকম হবে না। এর সায়েন্সটাই অন্য, এই অ্যারোমেটিক সায়েন্সটাই এটাই অন্য, এটা একটা আলাদা ব্যাপার, এটা সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই, কোনো ধারণাই নেই। বলে তারপর এবার শুরু করলেন। এইবার ওনাকে বোঝাতে শুরু করলেন, বেশ খানিকক্ষণ ধরে চললো, দিয়ে সবাই মিলে খুব আনন্দ হলো। দিয়ে এরপর যখন উনি থামলেন, সবাই আবার নিচে গেল। সাধুরা সব সময় আনন্দ নিয়ে থাকতে চায়, ওই জন্য তাদের এরকম। আর ওই সনৎ মহারাজ ছিলেন খুব সরল মানুষ। একদিন মহারাজকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা মহারাজ, আপনি যে ওই ফ্লাইটটা উড়িয়েছিলেন, সেই ফ্লাইটটা এই যে ইয়েগুলো দিয়ে যে আপনি উড়িয়েছিলেন, ওটা কি কোনো জায়গা থেকে কিনে নিয়ে এসেছিলেন? তখন সঙ্গে সঙ্গে বলছে যে কিনে নিয়ে এসছে, তৈরি করা ছিল। ও আচ্ছা, আপনি তৈরি করেছিলেন? দিয়ে তারপর হ্যাঁ, আচ্ছা আমার সেই ফ্লাইটটা আছে? তখন না, আছে, অন্য কোনো একটা জায়গায় রাখা আছে এরকম। আর বলতে আছে, মহারাজ ওই ফ্লাইটের মধ্যে যদি একটা কেউ চেপে পড়তে পারে তাহলে তাকে নিয়ে উঠতে পারবে। আর উনি তো খুব রেগে যেতেন, মানে খুব করে যত সব খালি এখানে উল্টো পাল্টা কথা। তা এরকম ওনাকে নিয়ে সবসময়। কিন্তু এত সরল মানুষ তিনি, প্রত্যেক দিন তিনি জানেন যে ওরা মজা করছে এবং এটা ওরাও জানে, তবুও তিনিও সেই সরল সাদাসিধে মন, তিনি সেটাকে নিয়েই তাদের সঙ্গে তাদের একটু আনন্দ দিয়ে যাচ্ছেন। এইভাবে এই সহজ সরল ঠাকুর বলছেন যে অনেক জন্মের তপস্যার পর সরল হয়, অনেক জন্মের তপস্যার পর সরল হয়। নিরঞ্জনানন্দজির মধ্যে কথা বলতে গিয়ে ঠাকুর বলছেন, আর বলছেন সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। যে সহজ সরল সে তো ঈশ্বরের কোলে বসে আছেন, ঠাকুর বলছেন। তো আমরা দেখি এই সাধুদের এই সারল্য,
তাদের সব জানে। হয়তো অন্য কেউ জায়গায় থাকলে পরে সেখান থেকে কেটে চলে যেত বা কত কী হতো, কিন্তু ওনার কোনো নেই, ওই নেই। অন্য কেউ হয়তো জিজ্ঞাসা করছে, মাঝ একটুখানি আমাকে একটু বলুন তো মাঝ, যদি এরকম হয় ওই ফ্লাইটটা কোনো কারণে ভুল দিকে চলে এসছে, তাহলে পরে সে কী করবে, ওই এখন ব্যাক গিয়ার নেই কেন, অমুক তমুক নিয়ে বিভিন্ন ধরনের তাকে ওই সব প্রশ্ন করতো। যা প্রশ্ন বেশিরভাগই ওই ফ্লাইট নিয়ে, কেননা ওনার এটাতে খুব ইন্টারেস্ট ছিল, খুব ইন্টারেস্ট ছিল ওনার। উনি, আমি জানি না উনি এই সম্বন্ধে কোনো ওই ফ্লাইটের কোনো ইঞ্জিনিয়ার ছিলেন কি না, বা কি এই ধরনের পড়াশোনা তার হচ্ছিল কিনা জানি না, কিন্তু আমরা যেটুকু দেখেছি তাতে ওনার খুব খুব ইন্টারেস্ট। আর এর উপরেতেই সাধুরাও সব তাকে নিয়ে মজা করতেন, বিভিন্ন রকমভাবে মজা করতেন। আর জীবনটি কিন্তু ছিল খুব সুন্দর, চুপচাপ, খুব বেশি হইহট্টগোল নেই, চুপচাপ নিজের মতন থাকেন, বই টই পড়াশোনা করেন। আর এলেন খেতে এলেন, যখন দুপুরবেলা প্রসাদ পেতে আসতেন, প্রণাম টনাম, ঠাকুরের প্রণাম টনাম করে আসতেন, তারপর প্রসাদ পেয়ে আবার চলে যেতেন। আবার ওরকম ভাব সন্ধ্যের দিকে এরকম আসতেন প্রথম, তারপর সন্ধ্যের দিকে আসতে পারতেন না পায়ের অসুবিধার জন্য। এরপর ওল্ড এজের কারণেতেই তার শরীর চলে যায়। 31শে অক্টোবর 2021 সালে ওই সন্ধ্যা 7:10 নাগাদ 84 বছর বয়সে তিনি এই ইহধাম ছেড়ে রামকৃষ্ণ লোকে গমন করেন। তিনি চলে গেছেন বটে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের মনের মধ্যে সেই, যখনই এই ধরনের কোনো কথা হয়, ফ্লাইটের কোনো কথা হয় বা এই ধরনের সরল মানুষ, তখন তার কথা মনে পড়ে যায়। এই অবধি আজকে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।